দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি যেমুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব যে আমাদের যে টাকা বাইরে পাচার হয়ে গিয়েছে সেই পাচার অর্থ ফিরিয়ে আনতে বা পুনরুদ্ধারের জন্য সরকার বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছিল গত 2 বছর ধরে আমরা দেখেছি। কিন্তু এই পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়ছে। এটা কতটা দুরূহ কাজ এবং এটা আসলেই পাচার হওয়া অর্থ বাংলাদেশ ফিরিয়ে আনতে পারবে কিনা সেই বিষয়গুলো নিয়ে রিপোর্ট করেছে আমাদের রিপোর্টার শেখ আব্দুল্লাহ। আমরা তার কাছ থেকে জানবো যে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশকে। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে যদি একটু বলেন যে এই পর্যন্ত সরকার কত পাচার হওয়া অর্থ ট্রেস করতে পেরেছে বাইরে। ধন্যবাদ। আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি একটা ধারণা দিয়েছিল বিভিন্ন তথ্যপত্র বিশ্লেষণ করে। তারা বলেছিল 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে $234 বিলিয়ন পাচার হয়ে গেছে বিশ্বের বিভিন্ন দেশে। সেই হিসেবে বলা হয়েছিল ওই সময় যে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন করে পাচার হয়েছে। যেটা শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলার পরে আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর তিনিও বিভিন্ন অনুষ্ঠানে এই তথ্যটিকে উনি গ্রহণ করেছেন বা উনিও বলেছেন যে ওনার কাছেও এই ধরনের তথ্য আছে যে প্রতি বছর বাংলাদেশ থেকে ওই সময়ে প্রায় $16 বিলিয়ন পাচার হয়ে গেছে। ইতিমধ্যে সরকার বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে যারা এইগুলো নিয়ে কাজ করে, বিশেষ করে বিএফআইইউ, দুদক, সিআইডি, এদের মাধ্যমে বাংলাদেশেই বেশ কিছু মামলা হয়েছে। এই মামলার সংখ্যা সর্বশেষ জাতীয় সংসদে মাননীয় অর্থমন্ত্রী উনি জানিয়েছেন 142টি মামলা হয়েছে। এর মধ্যে 17টি মামলা যার হচ্ছে বিচার কাজ বা চার্জশিট দেওয়া এরকম শুরু হয়েছে। এর মধ্যে 6টি মামলাকে তারা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসার মতন কাজ করতে পারছে। এর সঙ্গে জড়িত এই যে মামলাগুলো, এর সঙ্গে জড়িত যে সমস্ত ঘটনা, তার প্রেক্ষিতে প্রায় 74,000 কোটি টাকার সম্পদ বিভিন্ন জায়গায় জব্দ করার আদেশ আমাদের দেশের কোর্ট আদালত থেকে দিয়েছেন। 74,000 কোটি টাকার সম্পদ। এই ফিগারটা বলছেন যে দেশ এবং বিদেশ মিলিয়ে এখানে এইগুলো জব্দ করার আদেশ আদালত দিয়েছেন। কোনো কোনো জায়গায় কিছু কিছু জব্দ হয়েছে, কোনো কোনো জায়গায় জব্দ করার প্রক্রিয়া চলছে, এরকম। তো আমরা দেশের বাইরে কোথায় কোথায় আমাদের এরকম অ্যাসেট ট্রেস করা গেছে এখন পর্যন্ত? আমাদের যে বিএফআইইউ তারা প্রায় 20টি দেশ, এইসব জায়গায় তারা দেখেছে যে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়ে গেছে। এর মধ্যে যুক্তরাজ্য আছে, যুক্তরাষ্ট্র আছে, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা, হ্যাঁ, ইউএই আছে, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, এই সমস্ত দেশগুলো আছে। এবং এই সব দেশের সঙ্গে কিন্তু এখন আমাদের একটা চেষ্টা চলছে যে তাদের সাথে তথ্য আদান প্রদান করার জন্য মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স তাদের কাছে চাওয়া হয়েছে যে আমরা। এই প্রক্রিয়াটা তো অনেক দিন ধরে, সেই যে মানে গভর্নমেন্ট চেঞ্জের পর থেকেই আমরা গত 2 বছর ধরে দেখে আসছি। এখন আসলে অগ্রগতি কতটা? আপনি ঠিকই বলেছেন, গভর্নমেন্ট চেঞ্জের পরে আমরা এই প্রক্রিয়াটা একটু জোরে সোরে দেখছি। এর আগেও যখন হচ্ছে বাংলাদেশ আসলে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গঠন করা হয়, তারপরে থেকেই আমরা আন্তর্জাতিক বিভিন্ন ফোরামের মাধ্যমে এই অর্থ পাচার বা এই ধরনের তথ্য লেনদেন করার যে সমস্ত সংগঠনগুলো আছে সেইখানে বাংলাদেশ সদস্য হওয়া, তথ্য আদান প্রদান করার চেষ্টাগুলো করে আসছে। কিন্তু এরপরে এই 2024-এর আগস্টের পরে গিয়ে এই চেষ্টাগুলো একটু বড় করে আমরা দেখছি। এইটা করতে গিয়ে যারা এই কাজগুলো করছেন ওনারা বলছেন যে আসলে এইটা খুব সহজ কাজ না, প্রকৃতপক্ষে তথ্য পাওয়া। বিভিন্ন কারণও তারা বলছেন। একটা হচ্ছে এরকম যে যারা অর্থ পাচার করেছেন ওনারা পাচারের কৌশলগুলো যেভাবে নিয়েছেন বা যতগুলো লেয়ার ব্যবহার করেছেন অর্থকে তাদের নিজেদের যে ডেস্টিনেশন, তারা যেখানে অর্থ নিতে চায় সেই পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, সেই লেয়ারগুলো কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে 3, 4, 5টা পর্যন্ত ধাপে গেছে। যেসব কোম্পানির নামগুলো ব্যবহার করেছে বা যেসব অ্যাকাউন্টগুলোকে ব্যবহার করাচ্ছে, এগুলোকে আপনি সেল কোম্পানি বললে সহজে সবাই বুঝতে পারে যে খুব বেশি পরিচিত না, বা এটা এমন
এমন জায়গায় নিবন্ধিত যে সমস্ত দেশ বা ওই সমস্ত কোম্পানি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া, সেটাও আমাদের জন্য খুব সহজ হচ্ছে না, বা তাদের সাথে আমাদের ওই রকম কোনো চুক্তি রাষ্ট্রীয়ভাবে নেই যে তারা তাদের দেশের একটা কোম্পানির তথ্য আমাদেরকে দিবে। এটি যেরকম একটা কারণ। আরেকটি কারণ, আমি এই স্টোরি হওয়ার পরে আজকে সকালেই এই ধরনের কার্যের সাথে সম্পৃক্ত একজন কর্মকর্তা, যার সাথে আমার আগে পরিচয় আছে, উনি আমাকে ফোন করেছিলেন। উনি বলল যে তোমার স্টোরি সব ভালো, ঠিকই লিখেছো, কিন্তু একটা বিষয় তোমাকে বলি যে যে দেশে টাকা পাচার হয়ে যায়, ধরো আমাদের বাংলাদেশের ব্যাংক থেকে টাকা কোনো একটা দেশে গেছে, ধরলাম সিঙ্গাপুর, যেমন এস আলমের অর্থ আমরা দেখেছি এখান থেকে সিঙ্গাপুরে গিয়েছে, সিঙ্গাপুর থেকে আবার দুবাইতে গেছে। উনি বলতে যাচ্ছে যে সিঙ্গাপুর যে এখান থেকে যাচ্ছে, আমাদের এখানে আমাদের ব্যাংকগুলো ফরেনসিক অডিট করে সেটা তারা প্রমাণ করতে পারছে, কিন্তু সিঙ্গাপুর তারা এটা সহজে মানতে চায় না, বা তারা যখন আমরা তাদেরকে এই ক্লেমটা করি, সিঙ্গাপুর থেকে যখন আবার অর্থটা আরেক দেশে বেরিয়ে গেছে, তখন তারা এটা মানে পরিষ্কার করে এই কথাগুলো তারা শেয়ার বলতে চায় না। এই কারণে যে সিঙ্গাপুরকে ব্যবহার করে টাকা পাচার করা যায়, এইটা যদি কখনো প্রমাণ হয়, সেটা সিঙ্গাপুরের জন্য ভালো না। সিঙ্গাপুর তার নিজের ইমেজের জন্য কিন্তু এই তথ্যটা তারা দিতে চায় না। যে সিঙ্গাপুর যদি আজকে কারোর ক্ষেত্রেই এরকম একটা তথ্য প্রকাশ করে ফেলে যে তার দেশকে ব্যবহার করে কোনো একজন ব্যক্তি বা কোনো একটা কোম্পানি অর্থ অন্য দেশে নিয়ে গেছে, এটা সে প্রকাশ করে দিচ্ছে, তাহলে বিশ্বের আরও যারা সিঙ্গাপুরে এই ধরনের অর্থ নিয়ে আসে, সিঙ্গাপুরে ব্যবসা বাণিজ্য করে, তারা হয়তো নিরুৎসাহিত হবে। তাদের দেশের যে ইমেজ আছে এই সংক্রান্ত বিষয়ে, এই ইমেজের ক্ষেত্রে তাদের নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই সমস্ত চিন্তা করে শুধু সিঙ্গাপুর না, অন্যান্য দেশগুলোও তারা আলোচনার টেবিলে তারা স্বীকার করে যে হ্যাঁ, মানে আমরা আপনাদের ফরেনসিক অডিটকে অস্বীকার করছি না, আপনারা যে প্রক্রিয়াগুলোর মাধ্যমে বলছেন যে আমাদের দেশে টাকা এসেছে, সেটা আমরা মানছি, কিন্তু আমাদেরকে এই জন্য সময় দিতে হবে, আমাদের দেখতে হবে এটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারবো কি পারবো না। এইভাবে তারা সময় নেয় এবং মানে আলোচনাগুলো অন্যদিকে ঘুরিয়ে ফেলে, একটা জটিল প্রক্রিয়ার মধ্যে নিয়ে যায়। তারপরে তো এখানে কয়েক লেয়ারের আমাদের লিগ্যাল স্টেপের প্রয়োজন হয় সিঙ্গাপুর থেকে নিতে হয় লিগ্যাল, হয়তো সিঙ্গাপুর আমাদেরকে লিগ্যালি হেল্প করছে, সেখানকার কোর্টেও যেতে হবে, সিঙ্গাপুর থেকে থার্ড কান্ট্রি, সেখান থেকে তাদের কোর্টেও যেতে হবে। এটা শুরু হয় কিন্তু আপনার মানে আমাদের দেশ থেকেই শুরু হয়, যে আপনি প্রথমে একটা ঘটনাকে এই ধরনের পাচার অভিযোগ তৈরি করে আপনি সেটিকে মামলার মধ্যে আনবেন এবং আপনার দেশে এটা প্রমাণ করবেন যে আপনার এখান থেকে সেই টাকাটা পাচার হয়েছে। মানে আমাদের দেশে পাচারের যে ঘটনাগুলো ঘটেছে, বেশিরভাগ ক্ষেত্রেই তো ধরেন এক্সপোর্ট বা ইম্পোর্টের এগেনস্টে ঘটেছে। আপনাকে প্রথম প্রমাণ করতে হবে যে এক্সপোর্টের এগেনস্টে অথবা যে ইম্পোর্টের এগেনস্টে এই টাকাটা দেশের বাইরে চলে গেছে, ওই ইম্পোর্টটা আসলে ফেক ছিল, ওইটা ইম্পোর্ট হয়নি। এইটা এখানে প্রথম প্রমাণ করে আপনি যে তখন প্রমাণ করলেন যে আপনার প্রোডাক্ট আসেনি, আপনি টাকা পাঠিয়েছেন, তার মানে আপনি টাকাটাকে পাচার করেছেন। অথবা আপনি কিছু প্রোডাক্ট বিক্রি করেছেন যার মূল্য বিশ্ববাজারে $100, আপনি বিশ্ববাজার থেকে $100 না নিয়ে এসে আপনি $60 নিয়ে এসেছেন, বাকি টাকা আনেননি, অর্থাৎ এই টাকাটা আপনি সেখানে রেখে এসেছেন। এটা আপনাকে এখানে প্রথম প্রমাণ করে নিতে হবে। সেই প্রমাণটাকে নিয়ে তারপরে আপনি আরেকটা আদালতে যাবেন, অন্য দেশের আদালতে, তারা তখন সেটাকে নিবে। আপনাকে এরকম কয়েকটা জায়গায় যেরকম মানে লিগ্যাল ফাইট করার লাগে, আবার আপনাকে বেশ কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়েও কিন্তু আসতে হয়। তো এই পর্যন্ত কি আমরা আসলে মানে কোনো হোপ পাচ্ছি যে আসলে কিছু ফেরত আসা সম্ভব কিনা? হোপ বলতে হচ্ছে আমি আলাপ করে দেখেছি যে মালয়েশিয়া, হংকং এবং হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, এরা বাংলাদেশের সাথে তথ্য বিনিময় করার জন্য তারা সম্মত হয়েছে। তারা বলছে যে আমরা আপনাদের সাথে তথ্য বিনিময় করব, কিন্তু এখনো পর্যন্ত তাদের সাথে আমাদের কোনো রকমের কোনো চুক্তি এখনো পর্যন্ত আমরা করতে পারিনি। ফলে এইটুকুই, এটা কি আমাদের এক্সপার্টিজের কোনো মানে ব্যর্থতা আছে? হ্যাঁ, ব্যর্থতা আছে। আমি দেখবেন যে আমাদের স্টোরির সঙ্গে হচ্ছে সাবেক গভর্নর আহসান এইচ মনসুর, ওনার একটা মতামত গেছে। উনি খুব পরিষ্কার করে বলছে যে আমরা কয়েকটি দেশের সাথে যখন লিগ্যাল অ্যাসিস্ট্যান্স করার প্রস্তাব করে পাঠাই, তখন আমরা ইংরেজিতে করে
আমাদের প্রস্তাবগুলো পাঠিয়েছি। তারা আমাদের প্রস্তাবটা মানে ফেরত পাঠিয়ে বলেছে তাদের দেশের ভাষায় করে পাঠাতে। আমরা যখন তাদের দেশের ভাষায় আমাদের এখানে এটা করতে গেছি, তখন অনেক ধরনের জটিলতা এখানেই দেখা দিয়েছে যে আমরা আসলে কি ঠিকভাবে প্রেজেন্ট করতে পারছি কিনা, তাদের আইনি ভাষাটি কি ওই রকম কিনা, আমরা যেভাবে বলছি সেই রকম কিনা, এই অসুবিধাগুলো আমাদের যেরকম আছে। এটা এক ধরনের ধরেন ভাষাগত দক্ষতার ক্ষেত্রে আমাদের একটা অসুবিধা। আমাদের এই ধরনের উদ্ধার কার্যক্রম বা মানি ট্র্যাক করার যে কার্যক্রম, এইগুলো আমাদের যে খুব আগে থেকে হয়েছে, এই ধরনের মানুষ আমাদের দেশে গড়ে উঠেছে যে প্রফেশনালি, সেরকমও কিন্তু না। আমাদের বিএফআইউ অনেকদিন ধরে কাজ করছে, কিন্তু বিএফআইউ একটা বড় সময় ব্যয় করেছে আমাদের রিজার্ভ হেইস্ট হয়েছিল, রিজার্ভের পেছনে সময় ব্যয় করা নিয়ে। কিন্তু এরকম একজন ব্যক্তি সে অর্থ নিয়ে গেছে, তার অর্থকে ট্রেস করা, রিজার্ভ হাইস্টের এই ঘটনায়ও কিন্তু আমরা তেমন কোনো উল্লেখযোগ্য কোনো ডেভেলপমেন্ট দেখতে পাইনি এত বছরেও। সেটা উদ্ধারের ক্ষেত্রে দেখতে পাইনি, কিন্তু এটা ট্রেস করা গেছিল যে কোন কোন অ্যাকাউন্টে টাকা। এরকম তো ট্রেস আমরা অন্যান্য জায়গায়ও করেছি, ইউকেতেও আমাদের অনেক প্রপার্টি আমরা দেখেছি অনেকের ট্রেস করেছে সরকার, কিন্তু ট্রেস করা আমরা তো টাকাটা দেখতে পাচ্ছি যে টাকাটা কোথায় গেল, কিন্তু টাকাটা আমরা নিয়ে আসা আনতে পারছি না। হ্যাঁ, এটা আনতে পারছি না। আপনার ইউএসএ তে কিন্তু মানে আমাদের রিজার্ভের ক্ষেত্রে যে দুইটা মামলা হয়েছিল, একটা আপনি জানেন যে ইউএসএ তে মামলা হয়েছিল, সেই মামলাতে কিন্তু আমরা মানে যে খুব ভালো অবস্থানে ছিলাম বা আমরা ঠিকভাবে সেই জায়গা থেকে আমাদের যে রাইটটা সেটা মানে নিশ্চিত করে ইউএস এর মাধ্যমে যে তোমাদের ফেড অথবা তোমাদের সুইফট ব্যবহার করে আমাদের রিজার্ভ ফিলিপাইনে চলে গেছে, তোমরা আমাদেরকে হেল্প করো, সেইটা কিন্তু আমরা সেখান থেকে নিশ্চিত করতে পারি। এবং উনি একটা জিনিস মেনশন করছিলেন যে শুধু প্রসেসের বাইরেও সরকারি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা পলিটিক্যাল কমিটমেন্ট, পলিটিক্যাল রিলেশনও ডিপেন্ড করে এই ধরনের কোঅপারেশনের ক্ষেত্রে। এক্স্যাক্টলি, যে আহসান এস মনসুর উনি এটা বলেছেন। উনি বলছেন যে এই যে একটা প্রতিষ্ঠান আমাদের বিএফআই ওই দেশের হয়তো এরকম কোনো ইন্টেলিজেন্স এজেন্সির সঙ্গে কথা বলছে যারা এগুলো নিয়ে কাজ করে, কিন্তু এর বাইরে গভর্নমেন্টের ভেতরে একটা সিদ্ধান্ত থাকা দরকার যে হ্যাঁ আমরা এই দেশকে হেল্প করব, যে তাদের দেশ থেকে এত পরিমাণ অর্থ পাচার হয়ে এসছে, আমরা তাদেরকে ফেরত দেওয়ার ব্যাপারে হেল্প করব। এই সিদ্ধান্তটা থাকলে ওই দেশের প্রতিষ্ঠানগুলো যে বিভিন্ন কৌশলে এড়িয়ে যাওয়া অথবা সময় ক্ষেপণ করা অথবা তারা তথ্য না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া, সেই জায়গা থেকে তারা সরে আসে, তারাও ফিল করতে পারে যে তাদের সরকার চাচ্ছে এই দেশকে সাহায্য করতে। এবং উনি আর একটা কথা বলেছেন যে এক দেশ থেকে যখন কোনো অর্থ আরেক দেশে পাচার হয় এবং সেটা যদি ডলারে হয়, তাহলে ইউএস ট্রেজারি তাদের কাছে এই তথ্যটা খুব সহজে থাকে। সুইফট ছাড়া আসলে এই লেনদেনগুলো করা যায় না, সে যে অ্যাকাউন্টেই নেওয়া হোক। কিন্তু সুইফটের এই তথ্য তো আসলে মানে আপনি চাইলেই আপনি পাবেন, ব্যাপারটা এরকম নাও। এবং তারা তো হচ্ছে এককভাবে সুইফট সারা পৃথিবীতে তারা এই ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ ফাইন্যান্সিয়াল চ্যানেলটা তারা মেইনটেইন করে, এবং এই সুইফটের কাছে সারা পৃথিবী অনেক কাইন্ড অফ জিম্মি। তো আমাদের যেমন রিজার্ভ হাইস্টের ঘটনায় কিন্তু আমাদেরকে লেসন হয়েছে যে সুইফট চাইলে রেসপন্স করতে পারে, চাইলে নাও করতে পারে, এবং তারা কোনো রেসপন্সিবিলিটি নেয়নি, পুরো রেসপন্সিবিলিটি আমাদেরকে নিতে হয়েছে। এবং এখানে আমরা কোনো ধরনের কোঅপারেশন পেয়েছি বলে আমাদের সরকারিভাবে আমরা কিছু পাইনি। কেউ কখনো কিন্তু কোনো স্টেটমেন্ট দিয়েও বলে নাই, কারণ বলার কোনো উপায় নেই, কারণ আমাদেরকেও আলটিমেটলি সুইফটের সঙ্গেই ব্যবসা করতে হবে, যেহেতু এখানে অল্টারনেট অপশন নাই, যেটা চায়না তৈরি করার চেষ্টা করছে একটা অল্টারনেট অপশন। সেখানে যাওয়ার একটা ভয়ও আছে। আপনি চায়নাতে গিয়ে যে আপনি সব জায়গায় সব দেশের লেনদেনগুলো আপনি নিশ্চিত করতে পারবেন, ব্যাপারটা কিন্তু সেরকমও না। আপনাকে ইউরোপের অনেক দেশই আছে যে এখনো চায়নার সিস্টেমে অন্তর্ভুক্ত হয়নি, কিন্তু আপনার এক্সপোর্ট হয় ইউরোপে। সো আপনি ইউরোপ থেকে যে আপনার এক্সপোর্ট আর্নিং আপনার দেশে আনবেন, বা আপনি এক্সপোর্টের প্রয়োজনে যে ইম্পোর্টের যে কাজগুলো করবেন আপনি ইউরোপীয় কান্ট্রির সাথে, তারা তো চায়নার সাথে এই কাজ এখনো করছে না। ফলে চায়নার চ্যানেলটা যতদিন সার্বজনীন না হচ্ছে ততদিন আপনি বিকল্প চ্যানেল হিসেবে চায়নাকে নিতে পারেন না। ফলে সেটা এক ধরনের আসলে মনোপলি হয়ে গেছে, পুরো এই বিজনেসটা মনোপলি হয়ে গেছে, যে কারণে আমরা এই যে এত বড় ধরনের ঘটনাগুলো, লন্ডারিং গুলো হচ্ছে, কিন্তু এখানে যতক্ষণ না তারা আমাদের কোঅপারেট করছে ততক্ষণ আমাদের কিছু করার থাকছে না। সেই ক্ষেত্রে আমাদের আসলে মানে প্রিকশনাস মেজার হিসেবে কি নেওয়া উচিত? আমরা যেটা চলে গেছে সেটা হয়তো ফেরত
আনতে আমাদের সময় লাগবে, একটা লেন্দি প্রসেস, কিন্তু ফার্দার যেন না হয় সেটার জন্য আসলে আমাদের আসলে করণীয় কি বাংলাদেশের? দেখুন, এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক অনেকদিন ধরে কাজ করছে। আপনিও নিশ্চয়ই জানবেন, আপনি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত সবসময় ধরে। বাংলাদেশ ব্যাংক একটা ড্যাশবোর্ড চালু করেছে অনেকদিন ধরে, যে আপনার একটা নির্দিষ্ট সীমার বেশি পরিমাণ যদি ইম্পোর্ট করা হয় অথবা এক্সপোর্ট করা হয়, সেটি কে করছে, কোন দেশে করছে, সেইগুলো ড্যাশবোর্ডে পরিষ্কার করে আসে এবং সেইখানে পণ্যের মূল্য হচ্ছে যাচাই করা। এখন হচ্ছে এসআই কোডার মাধ্যমে যে পণ্যের মূল্য যাচাই করা বা কাস্টমসের ক্লিয়ারিংগুলোর কাজগুলো করা হচ্ছে, সেগুলোর সাথেও বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংককে লিঙ্ক আপ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ইয়েলো বুক আপনার আপডেট করা বা কাস্টমস যাতে ফলো করে সেই কথাটি বারবার বলছে। পাশাপাশি যে সমস্ত উপায়গুলোকে ধরে আপনার টাকা এক দেশ থেকে আরেক দেশে নেওয়া হ্যাঁ, যেতে যেমন পারে। এখান থেকে আমরাই তো এই লেসন থেকেই তো নিতে পারি, এই ঘটনাগুলো থেকে, যে আসলে তারা কি কি কৌশল ব্যবহার করেছে টাকা পাচার করার ক্ষেত্রে, ব্যাংক থেকে টাকা চুরি করে কিভাবে তারা বাইরে পাঠিয়েছে, সেইগুলো তো এখন আমাদের বন্ধ করার, অন্তত এই এই আমাদের দেশ থেকে যেন পাচার না হয়, যে অনেক ধরনের টেকনিক ব্যবহার করেছে, সেগুলো তো আমাদের বন্ধ করার অনেক হ্যাঁ, সুযোগ আমি আছে। এখানে একটা ইনফরমেশন আপনাকে জানাই। সেটি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক একটা রিসেন্টলি একটা হচ্ছে চিঠি বিভিন্ন ব্যাংকে পাঠিয়েছে। পেপস রিলেটেড, পেপস বলতে হচ্ছে পলিটিক্যাল এক্সপোজড পারসন যারা, তাদেরকে তাদের সাথে রিলেটেড বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের সাথে যে সমস্ত অ্যাকাউন্টগুলো থাকবে, সেই অ্যাকাউন্টগুলোকে যাতে ব্যাংকগুলো বিশেষভাবে তাদের হচ্ছে মনিটরিংয়ের মধ্যে রাখে, যে সেখানে কী ধরনের অর্থ জমা হচ্ছে, সেই অর্থ কোথায় যাচ্ছে বা কারা জমা করছে, এই বিষয়গুলো যাতে দেখে। মানে সবাই তো আসলে চাইলেই পাচার করতে পারবে, ব্যাপারটা এরকম না, বা পাচার করার মতন সম্পদ যে সবার আছে হ্যাঁ, তাও না। পাচার করার মতো সম্পদ আপনি যখন তৈরি করার সুযোগ দিচ্ছেন, হ্যাঁ, করাপশন যখন আপনি করার সুযোগ দিচ্ছেন, সে তো করাপশন পানি দেশে রাখতে পারবে না। হ্যাঁ, তো হ্যাঁ, আপনাকে তো আগে করাপশন বন্ধ করতে হবে। এইগুলো করতে সেইখানে আসতে আসলে হবে। সরকার কতটুকু আগ্রহী, আন্তরিক সেটাই সেটা আসলে হচ্ছে দেখার বিষয়। দেখার বিষয়। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় ধন্যবাদ। দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখলেন যে আমরা যখন দেশে থেকে পাচার হয়ে যাওয়ার আগে পর্যন্ত আসলে এই টাকাগুলোকে কিভাবে দেশে রাখা যায় সেই ব্যবস্থা নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা আমরা এই যে এত বিলিয়নস অফ মানি আমাদের পাচার হয়ে গেল, কিন্তু আমরা একটা টাকাও এখন পর্যন্ত ফিরে আনতে পারলাম না। এবং এখানকার মাধ্যমে কিন্তু এটাও প্রকাশ হলো, শুধু বাংলাদেশ থেকেই টাকা পাচার হয় না, অন্যান্য উন্নত দেশগুলো যারা আমাদের মতো দেশগুলোকে রুল করার চেষ্টা করে, লেকচার দেওয়ার চেষ্টা করে, তাদেরও কিন্তু আমরা প্রকৃত পরিচয় পেলাম যে তারা কিভাবে কোঅপারেট করছে এই ইলিগাল মানি ফ্লোতে, তারা আসলে কতটুকু হেল্প করতে পারে। এবং একই সাথে তাদের দেশ থেকেও যে আমাদের এখানকার লোকজন যে তাদের বিভিন্ন দেশ, 3-4টা কান্ট্রি লেয়ার ব্যবহার করেছে, তার মানে তাদের দেশ থেকেও টাকা আরেক দেশে পাচার হচ্ছে, শুধু বাংলাদেশ থেকে না। সেগুলো আসলে আমরা জানলাম, কিন্তু সবচেয়ে বড় কথা, বাংলাদেশের বাউন্ডারির বাইরে যখন টাকাটা চলে যায়, সেটা যে আর ফেরত আনা খুব সহজ কথা নয়, সেটাই এখন আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।